ভারতে গল্প বলার যে ঐতিহ্য তা হাজার হাজার বছরের পুরনো। আর এই গল্পগুলো না শুধু কথায় বা লেখায় আটকে নেই, এগুলো বলা হয়েছে শরীরে, মুদ্রায়, ছন্দে। চলুন আজ আমরা ভারতের শাস্ত্রীয় নৃত্যের মধ্যে দিয়ে সেই জীবন্ত ইতিহাসে একবার ডুব দিই। ভাবুন তো, এমন এক ভাষা যেখানে প্রত্যেকটা পদক্ষেপ এক একটা শব্দ, আর প্রত্যেকটা মুদ্রা এক একটা গোটা বাক্য। তো প্রথমেই একটা সংখ্যা দিয়ে শুরু করা যাক। ভারতে সঙ্গীত নাটক আকাদেমি, মানে আমাদের দেশের সর্বোচ্চ পারফর্মিং আর্টস সংস্থা, মোট ৮টা। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৮টা নৃত্যশৈলীকে ক্লাসিক্যাল বা শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা দিয়েছে। আর এই প্রত্যেকটা শৈলী কিন্তু এক একটা অঞ্চলের নিজস্ব সংস্কৃতি আর ঐতিহ্যের আয়না। কিন্তু প্রশ্ন হল, এই সব নাচের উৎসটা ঠিক কোথায়? এর শিকড় কিন্তু অনেক গভীরে। সেই ভরতমুনির লেখা প্রাচীন সংস্কৃত গ্রন্থ নাট্যশাস্ত্রে। এই বইটা এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই পবিত্র বলে মানা হয় যে একে প্রায় পঞ্চম বেদ বলা হয়ে থাকে। মানে এক কথায় ভারতের যত রকম পারফর্মিং আর্টস আছে তার বাইবেল হল এই গ্রন্থ। আজকের এই সফরে আমরা কি দেখব, চলুন একবার জেনে নিই। প্রথমে আমরা নাচের একদম গোড়ার কথা, মানে এর ভিত্তিটা বোঝার চেষ্টা করব। তারপর আমরা পাড়ি দেব দক্ষিণ, উত্তর আর পূর্ব ভারতে, দেখব সেখানকার অসাধারণ সব শৈলী। কথা বলবো সেই মানুষগুলোকে নিয়ে যারা এই শিল্পকে প্রায় হারিয়ে যাওয়ার মুখ থেকে বাঁচিয়ে তুলেছেন। আর একদম শেষে দেখব কিভাবে এই ঐতিহ্য আজও আমাদের মধ্যে বেঁচে আছে। বেশ, তাহলে শুরু করা যাক। প্রথমে চলুন এই নাচের একেবারে মূল ভিত্তিটা দেখে নিই, মানে সেই জিনিসগুলো যাই ৮টা আলাদা আলাদা শৈলীকে একটা অদৃশ্য সুতো দিয়ে বেঁধে রেখেছে। দেখুন, ভারতীয় ক্লাসিক্যাল নাচের একেবারে কেন্দ্রে আছে দুটো কনসেপ্ট, লাস্য আর তাণ্ডব। লাস্য মানে হলো এর নারীসুলভ দিকটা, মানে খুব নরম, খুব সুন্দর, লাবণ্যময় ভঙ্গি, যেটা দেবী পার্বতীর সঙ্গে জুড়ে আছে। আর ঠিক তার উল্টো দিকে আছে তাণ্ডব। এটা হলো পুরুষালী রূপ, শক্তিশালী, জোরালো, তেজস্বী পদক্ষেপ, যা ভগবান শিবের প্রতীক। আর এই দুটো, মানে লাস্য আর তাণ্ডবের পারফেক্ট ব্যালেন্সেই কিন্তু একটা সম্পূর্ণ নাচ তৈরি হয়। তো চলুন আমাদের সফরটা এবার শুরু করি দক্ষিণ ভারত দিয়ে। এখানকার নাচগুলো কিন্তু দারুণ ইন্টারেস্টিং, কারণ এগুলো আগুন, মাটি, বাতাসের মতো প্রাকৃতিক উপাদানের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। প্রথমেই যে নামটা মাথায় আসে সেটা হলো ভরতনাট্যম। এর জন্ম তামিলনাড়ুতে। এই নাচকে বলা হয় আগুনের প্রতীক। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি জানেন? এটা মূলত একাই নাচা হয়, মানে একটা সোলো পারফরমেন্স, যাকে বলে একার্য। আর এর ইতিহাসটাও খুব গভীর। একসময় মন্দিরের দেবদাসীরাই এই নাচটা করতেন। দক্ষিণে কিন্তু আরও দুটো দারুণ স্টাইল আছে, একদম একে অপরের থেকে আলাদা। একদিকে আছে কেরালার মোহিনীঅট্টম, যাকে বলা হয় বাতাসের প্রতীক। এটা শুধু মহিলারাই পরিবেশন করেন, খুব স্নিগ্ধ, খুব কোমল একটা সোলো ডান্স। আর ঠিক তার উল্টো দিকে আছে অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি। এটা হলো মাটির প্রতীক। এটা কিন্তু একটা ডান্স ড্রামা, আর মজার ব্যাপার হলো একসময় এটা শুধুমাত্র পুরুষ শিল্পীরাই করতেন। দক্ষিণ ভারতের আরেকটা আইকনিক নাচ হল কথাকলি। এর নামটা ভাঙলেই এর মানেটা পরিষ্কার হয়ে যায়। কথা মানে গল্প, আর কলি মানে অভিনয় বা খেলা। সোজা কথায় এটা হলো কেরালার এক মহাকাব্যিক গল্প বলার নাচ। কথাকলির আসল ম্যাজিকটা হলো এর ড্রামায়। এর গল্পগুলো নেওয়া হয় রামায়ণ আর মহাভারতের মতো মহাকাব্য থেকে। আর পারফরম্যান্স, সে তো এক কথায় অসাধারণ। শিল্পীদের ওই বিশাল প্রতীকী মেকআপ, ২৪ রকমের আলাদা আলাদা হাতের মুদ্রা, আর ৯ রকম মুখের এক্সপ্রেশন বা নবরস, এই সব কিছু মিলেই চরিত্রগুলো আর তাদের আবেগগুলো স্টেজে একদম জীবন্ত হয়ে ওঠে। আচ্ছা, দক্ষিণ ভারত তো ঘোরা হলো। চলুন এবার একটু উত্তর আর পূর্ব ভারতের দিকে যাওয়া যাক। দেখব সেখানে মন্দির থেকে রাজদরবার পর্যন্ত নাচের ধারাটা কিভাবে বদলে গেছে। উত্তর ভারতের একমাত্র ক্লাসিক্যাল ডান্স হল কত্থক। আর এর জার্নিটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এর শুরুটা হয়েছিল মন্দিরে, ভক্তি রস দিয়ে, কিন্তু তারপর এটা পৌঁছে গেল মুঘল দরবারে, আর সেখানে গিয়ে রূপটা গেল পাল্টে। এর মধ্যে পারস্যের প্রভাবও চলে এলো। এটা সাধারণত ঠুমুরির মতো হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের সাথে পারফর্ম করা হয়। আর এর একজন বিশাল বড় ফ্যান ছিলেন, জানেন কে? অযোধ্যার নবাব ওয়াজিদ আলী শাহ।
পূর্ব ভারতে গেলে আমরা আবার দুটো একদম আলাদা ফ্লেভারের নাচ দেখতে পাই। একদিকে আছে ওডিশার ওডিশি, যা জলের মতো সাবলীল ফ্লুয়েড, এর ত্রিভঙ্গ পোজটা মানে শরীরের 3টে বাঁক, আর মন্দিরের মূর্তির মতো ভঙ্গিগুলো, এগুলোই এর আসল সৌন্দর্য। আর অন্যদিকে আছে মণিপুরের মণিপুরী, এটা রাধাকৃষ্ণের রাসলীলার উপর ভিত্তি করে তৈরি, খুব অন্তর্মুখী একটা আরাধনার মতো। এখানে শিল্পী কিন্তু দর্শকের দিকে সরাসরি তাকান না, বরং নিজের ভেতরের অনুভূতির জগতে ডুবে থাকেন। আমাদের লিস্টের 8 নম্বর আর সবচেয়ে নতুন সংযোজন হল সত্রিয়া। এটা আসামের নাচ। ভাবুন, মাত্র 2000 সালে এটাকে ক্লাসিক্যাল ডান্সের স্বীকৃতি দেওয়া হয়েছে। এর জন্ম হয়েছিল আসামের বৈষ্ণব মঠ বা সত্রে, আর এর স্রষ্টা ছিলেন মহান সাধক শ্রীমন্ত শঙ্করদেব। কিন্তু একটা কথা কি জানেন, এই যে এত প্রাচীন শিল্প, এগুলো কিন্তু একটা সময়ে প্রায় হারিয়েই যেতে বসেছিল। চলুন এবার সেই গল্পটা শুনি, কিভাবে বিংশ শতকে কয়েকজন অসাধারণ মানুষ এগুলোকে আবার বাঁচিয়ে তুললেন। এর ইতিহাসটা কিন্তু বেশ নাটকীয়। 1920 দশকে ব্রিটিশ আমলে ভারতনাট্যমের মতো মন্দিরকেন্দ্রিক নাচগুলো নিষিদ্ধ করে দেয়া হয়। মানে এই শিল্পকে প্রায় শেষ করে দেওয়ার জোগাড় হয়েছিল। কিন্তু ঠিক তখনই 30 আর 40-এর দশকে রুক্মিণী দেবী অরুণ্ডেল আর VN মেননের মতো কিছু মানুষ এগিয়ে এলেন। তারা একরকম আন্দোলন শুরু করলেন একে বাঁচানোর জন্য। এরপর মৃণালিনী সারাভাইয়ের মতো শিল্পীরা বিভিন্ন একাডেমি তৈরি করলেন, আর শেষমেশ সরকার থেকে সঙ্গীত নাটক একাডেমি প্রতিষ্ঠা করা হলো এই অমূল্য শিল্পগুলোকে রক্ষা করার জন্য। এদের মধ্যে রুক্মিণী দেবী অরুণ্ডেলের নামটা কিন্তু আলাদা করে বলতেই হয়। তাকে বলা হয় আধুনিক ভরতনাট্যমের জননী, কারণ তিনি প্রথম যিনি ওই নিষিদ্ধ মন্দির শিল্পটাকে নতুন করে সাজিয়ে সংস্কার করে সারা পৃথিবীর কাছে এক সম্মানীয় শিল্প হিসেবে তুলে ধরেছিলেন। এটা একটা বিশাল বড় কাজ ছিল। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এই ঐতিহ্যগুলো কিন্তু শুধু ইতিহাসের পাতায় আটকিনি, এগুলো আজও একদম জীবন্ত, আর ভবিষ্যতের জন্য এগুলোকে বাঁচিয়ে রাখার কাজটা করে চলেছে কিছু অসাধারণ প্রতিষ্ঠান। আজ এই ঐতিহ্যকে যারা স্তম্ভের মতো ধরে রেখেছে, তাদের মধ্যে কয়েকটা নাম হল দিল্লির সঙ্গীত নাটক একাডেমি, রুক্মিণী দেবীর তৈরি করা কলাক্ষেত্র, মৃণালিনী আর বিক্রম সারাভাইয়ের দর্পণ একাডেমি, আর অবশ্যই পণ্ডিত বিরজু মহারাজের কলা আশ্রম। এই জায়গাগুলোই হল ক্লাসিক্যাল ডান্সের আজকের দিনের পীঠস্থান। এখানেই তৈরি হচ্ছে নতুন প্রজন্ম, যারা এই হাজার হাজার বছরের পুরনো শিল্পকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। সব শেষে একটা প্রশ্ন রেখে যাই। আজকের এই ডিজিটাল দুনিয়ায় যেখানে সব ট্রেন্ডই খুব ক্ষণস্থায়ী, সেখানে দাঁড়িয়ে শরীরী ভাষার মাধ্যমে বলা 2000 বছরের একটা পুরনো গল্পের মূল্য ঠিক কতটা? আমাদের সংস্কৃতি আর পরিচয়ের জন্য এই প্রাচীন শিল্পগুলো কতটা জরুরি? কি মনে হয়, একটু ভাবুন তো।